ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, সাউথ কোরিয়া, ইসরায়েল, গ্রিস, টার্কি, রাশিয়া এই দেশগুলোর মধ্যে এক ধরনের একটা কাজে মিল আছে। এই দেশগুলোর নাগরিকদের, সিভিলিয়ানদের বিশেষ করে এক ধরনের বেসিক ট্রেনিং নিতে হয়, যাতে তারা যে কোনো সময়ে নিজেদের আত্মরক্ষায় কাজ করতে পারে এবং এমনকি রাষ্ট্রের কিংবা সার্বভৌমত্বের কখনো যদি হুমকি হয় তারা সেই বেসিক ট্রেনিং কাজে লাগাতে পারে। বাংলাদেশে এমন কোনো আইনও নেই, এমন কোনো জাতীয় নীতিও নেই, কিন্তু ঠিক এই দেশগুলোর মতো না হলেও কাছাকাছি এক ধরনের উদ্যোগ এই অন্তর্বর্তী সরকার নিয়েছে। উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া একটি গণমাধ্যমকে বলেছেন যে এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৯,০০০, প্রিসাইজলি বললে ৮,২৫০ জন তরুণ তরুণীকে এক ধরনের বেসিক ট্রেনিং দেওয়া হবে, যেখানে শেখানো হবে কারাতে, জুডো, তাইকোন্ডো এবং শুটিং। এই ঘটনাটি নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে। আমরা আজকে নিউজ অ্যান্ড নয়েজ একটু আলাপ করতে চাই এই ধরনের উদ্যোগ কতটা বাস্তবসম্মত, কিংবা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই উদ্যোগ কতটা জুৎসই। আমরা আলাপে নিউজ অ্যান্ড নয়েজে এই বিষয়ে আলাপ করার জন্য আমাদের আজকের অতিথি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনম মনিরুজ্জামান। জেনারেল মনিরুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিউজ অ্যান্ড নয়েজে। ধন্যবাদ। যে বিষয়টি আলাপ করছিলাম, আপনি ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল। একদম খুব প্রাথমিক দৃষ্টিভঙ্গি আপনার কাছে যদি জানতে চাই, এই ধরনের একটি উদ্যোগ যেখানে ৮,২৫০ জন তরুণ তরুণীকে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে, সেখানে লাইভ অ্যামুনিশন না হলেও কিছুটা আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের আলোচনাও আমরা শুনছি। টোটাল উদ্যোগটাকে আপনি কিভাবে রিড করেন? আমি যেভাবে দেখতে চাচ্ছি এটাকে, যে উদ্যোগটার ব্যাপারে কোনো স্বচ্ছতা নাই। আমরা জানি যে ধরনের জাতীয় সার্ভিস বা ন্যাশনাল সার্ভিস অনেক দেশে আছে, আমাদের কাছাকাছি দেশ সিঙ্গাপুরে এটা প্রচলিত আছে। তো এটা যদি করতে হয় কোনো দেশের জন্যে, এটার একটা জাতীয় কৌশল নীতি বা জাতীয় নীতিমালা থাকতে হয়, এবং এটা খুব হালকা কোনো ব্যাপার না। এটা সে দেশের সংসদে এটাকে পাশ করাতে হয় এবং এটার ব্যাপারে বিশদভাবে একটা নীতিমালা প্রণয়ন করা হয়, যার অধীনে সে দেশের সব নাগরিকরা একটা জাতীয় সার্ভিসের অধীনে চলে আসে। তারা সাময়িকভাবে এসে প্রশিক্ষণ নেয়, প্রশিক্ষণ নেওয়ার পরে তারা ফেরত চলে যায়, তারা তখন রিজার্ভে থাকে, প্রয়োজনে তারা দেশ রক্ষার কাজে তাদেরকে ডাকা হতে পারে। কাজে আমাদের এখানে কিভাবে এটা করা হচ্ছে সে ব্যাপারে কোনো পরিষ্কারভাবে কোনো ধারণা মন্ত্রণালয় থেকে দেওয়া হয় নাই। তার চেয়ে তো বেশি কথা হচ্ছে যে যে মন্ত্রণালয় থেকে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা তাদের কাজ না। যদি প্রতিরক্ষার কাজে তাদেরকে ব্যবহার করার জন্য কোনোভাবে ইঙ্গিত করা হয়ে থাকে বা এটা এক্ষেত্রে সেখানে করা হয়েছে, এটার জন্যে প্রথমত নীতিমালা আসতে হবে, জাতীয় নীতিমালা, যেটা সংসদে পাশ করাতে হবে। বাস্তবায়ন করার জন্যে প্রধান ভূমিকায় থাকবে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ। আমি এখানে তাদের কোনো ভূমিকা দেখছি না, তাদের নামও উল্লেখ করা হয় নাই। তাদেরকে কিভাবে এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদেরকে কিভাবে নির্বাচিত করা হচ্ছে সে ব্যাপারে কোনো কিছু বলা হয় নাই। আমাদের মনে রাখতে হবে যে প্রশিক্ষিত জন যারা অস্ত্র প্রশিক্ষণ নেয় তারা দুভাবে কাজ করতে পারে। যদি এটা ভুল হাতে চলে যায় তাহলে বড় ধরনের হুমকির সৃষ্টি হয়। এখানে কাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্বাচিত করা হচ্ছে, কি প্রক্রিয়া করা হচ্ছে সে ব্যাপারে কোনো রকম পরিষ্কার কোনো স্বচ্ছ ধারণা দেওয়া হয় নাই। তাছাড়া প্রশিক্ষণ নেওয়ার পরে তারা যখন ফেরত চলে যাবে তাদের কি ধরনের কাজ কর্মকাণ্ড থাকবে, জড়িত থাকবে সে ব্যাপারে যখন নীতিমালা তৈরি করা হয় তখন পরিষ্কার ধারণা দেওয়া হয়ে থাকে, এবং কিভাবে যোগাযোগটা রক্ষা করা হয় সরকারি বাহিনীর সাথে বা মন্ত্রণালয়ের সাথে সে ব্যাপারে পরিষ্কারভাবে এটা নীতিমালার ভিতরে উল্লেখ করতে হয়। কিন্তু আমি বিজ্ঞপ্তিটি পড়ছিলাম, বিকেএসপি মূলত এই প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করবে এবং সেখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে। সেই ক্রাইটেরিয়ার পাশে আবেদন করার ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে তাদেরকে নির্বাচন করা হবে। মাত্র ১৫ দিন এক একটি ব্যাচের প্রশিক্ষণের সময়কাল। এই ১৫ দিনে আসলে কি শেখানো সম্ভব যে ভবিষ্যতে তিনি রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করবেন? রিজার্ভে যে ধরনের প্রতিরক্ষা বাহিনীর সাথে রিজার্ভে কাজ করার যে ধরনের সক্ষমতার প্রয়োজন হয় বা প্রশিক্ষণের প্রয়োজন হয়, এত তাড়াহুড়া করে এটা দেওয়া সম্ভব না। আপনি যে বিজ্ঞাপনের কথাটা উল্লেখ করেছেন সেটা আমিও দেখেছি। সেখানে যেটা শুধু বলা হয়েছে যে কত তারিখের ভিতরে তারা আবেদন করতে পারবেন,
কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে সব দেশে যখন এই ধরনের কোনো প্রশিক্ষণের জন্য মানুষকে নির্বাচিত করা হয়, তারা একটা নির্বাচন প্রক্রিয়ার ভিতর দিয়ে যায়। অর্থাৎ আমাদের আমাদের কথায় যদি বলি, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ধরনের সিকিউরিটি ভেটিং এর প্রয়োজন হবে, যে তারা সঠিক ব্যক্তিকে পাচ্ছেন কিনা। সে ধরনের প্রক্রিয়ার ভিতরে যাওয়ার কোনো সুযোগ এখানে আছে বলে আমি মনে করছি না। এই কারণে যে সময়টা খুবই অল্প দিয়েছে, এবং এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকাও এখানে নাই। কাজে সব প্রক্রিয়ার ভিতরে আমি এক ধরনের অস্বচ্ছতা দেখতে পাই, এবং সব প্রক্রিয়ার ভিতরে এক ধরনের অসম্পূর্ণতা দেখতে পাই। উপদেষ্টা যে শব্দগুলো ব্যবহার করছেন, গণপ্রতিরোধ, রিজার্ভ ফোর্স, বিকেএসপির কি এই ট্রেনিং দেওয়ার সক্ষমতা আছে? একেবারেই নেই। বিকেএসপির কাজ হলো এখানে খেলাধুলার উপর প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদেরকে তৈরি করা হয়েছে। তারা গণপ্রতিরোধ বা প্রতিরক্ষা বাহিনীর কোনো সক্ষমতা বৃদ্ধি, এগুলো তাদের দায়িত্বপ্রাপ্ত কোনো কাজ নয়, এবং এ ধরনের কোনো কাজ করার তাদের সক্ষমতা বা কোনো ক্ষমতা আছে বলে আমি জানি না। স্যার, আপনি নিশ্চয়ই আপনার মনে আছে 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা এবং সেই সময় জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালীন সময়ে অসংখ্য পুলিশের অস্ত্র লুট হয়েছে। সেই অস্ত্রের একটা বড় অংশ এখনো উদ্ধার করা যায়নি। সেই বাস্তবতায় দাঁড়িয়ে যদি আহ, তরুণদের একটি একটি অংশের তরুণদের যদি আপনি এই বেসিক ট্রেনিং দেন, যদিও বলা হচ্ছে লাইভ এমুনেশনের কোনো ট্রেনিং হবে না, কিন্তু লাইভ এমুনেশন না হলেও যদি অস্ত্রের কোনো বেসিক ট্রেনিং পায় এবং সেটি যদি ভুল হাতে সেই প্রশিক্ষণটি পড়ে, তাহলে কি এক ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় না বাংলাদেশের? হ্যাঁ, প্রথমত যে যে প্রক্রিয়া তাদেরকে প্রশিক্ষণের জন্য আনা হচ্ছে, সেটা সম্পূর্ণ নয়। কাজে এখানে ভুল কোনো আবেদন করে ভুল প্রার্থী এখানে চলে আসার একটা দরজা সবসময় খোলা আছে। কাজে সে ধরনের প্রার্থীকে যদি এখানে কোনো ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত তারা হয়, তারা ফিরে গিয়ে কোন কাজে তারা ব্যবহার করবে এটাকে, সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ বা হুমকি সৃষ্টি করবে। এই জন্য আমি প্রথমে বলছিলাম যে এ ধরনের প্রশিক্ষণ কাজে আসতে পারে সেসব দেশে যেখানে এটা ব্যাপারে বিশদভাবে আলাপ আলোচনা করে সম্পূর্ণ নীতিমালা তৈরি করা হয়। এইভাবে যে মন্ত্রণালয় করছে তাদের দায়িত্ব ভিতরে এটা পড়ে না, এবং যে প্রক্রিয়া তারা করছে এই প্রক্রিয়ার ভিতরে কোনো ভালো কিছু ফলপ্রসূ তারা পাবে বলে আমি মনে করছি না। আমরা যে কয়দিন ধরে এই আলোচনাটা শুনছি, এর সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয়, কোনো মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা আছে বলে শুনিনি। এমনকি এই যে গণপ্রতিরোধ, রিজার্ভ ফোর্স, এই শব্দগুলোর যে ডিফেন্স ট্রান্সলেশন, সেইটাও শুধুমাত্র একটি ক্রীড়া মন্ত্রণালয়। তারা কি এই ধরনের একটি প্রশিক্ষণ কর্মসূচি চালাতে পারে আপনার মনে হয়? কিংবা অ্যাডভাইজারি কমিটিতেও এটি নিয়ে আলোচনা কি আপনি শুনেছেন? আমি সরকারের উচ্চ পর্যায়ে ব্যাপারে কোনো নীতি নির্ধারণ হয়েছে বলে আমরা জানতে পারিনি। আর যে মন্ত্রণালয় থেকে এটা উদ্যোগটা নেওয়া হয়েছে, তাদের কর্মপরিধির বা তাদের যে এখতিয়ার আছে তার এখতিয়ারের ভিতরে পড়ে না। এছাড়া আরেকটা উদ্বেগের কথা আমি এখানে প্রকাশ করতে চাই, যে অগস্টের বিপ্লবের পরে প্রায় আমরা ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে কিছু শব্দ শুনেছিলাম। গণপ্রতিরোধের কথা শুনেছিলাম, মিলিশিয়া বাহিনী তারা তৈরি করতে চায় সে ধরনের কথা শুনেছিলাম, যেগুলো খুবই উদ্বেগের কিছু শব্দমালা। এখানে সেই শব্দমালাগুলোকে আবার নতুন করে আমাদের ভাবতে হবে যে তার সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা। কিন্তু যুব এবং ক্রীড়া উপদেষ্টা তো বলছেন যে আমরা তো রক্ষী বাহিনী করছি না, আমরা তরুণদের আত্মরক্ষার জন্য এই প্রশিক্ষণটা দেওয়ার চেষ্টা করছি। আহ, আপনি কি সেই, আমিও যদি মনে করতে পারি, গত বছরের একটা সময় একটা গোয়েন্দা প্রতিবেদনে খুব ক্যাটাগরিক্যালি বলা হয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত একটি অংশ মিলিশিয়া বাহিনী গঠনের ভাবনা আছে তাদের মধ্যে। এই ঘটনার সাথে কি সেই ঘটনার কোনো যোগসূত্র আপনি সন্দেহ করেন কিংবা শঙ্কা প্রকাশ করেন? যোগসূত্র না প্রমাণিত হলেও এই মুহূর্তে কথাগুলোর ভিতরে কিছুটা মিল খুঁজে পাই। একই ধরনের আবার শব্দগুলো, একই ধরনের যে টার্মিনোলজিগুলো, সেগুলো আবার ব্যবহার করা হচ্ছে। এমন একটা সময় করা হচ্ছে যখন বাংলাদেশ খুব নির্বাচনের কাছাকাছি। এ সময় কোনো কিছু স্পর্শকাতর ব্যাপারে কোনো নতুন উদ্যোগ, যেটার ব্যাপারে কোনো স্বচ্ছতা নাই, সেটা যে কোনো সন্দেহের সৃষ্টি করতে পারে, এটাই স্বাভাবিক।
বাংলাদেশে আমি সবশেষ যেটি শ্রমশক্তি জরিপ বিবিএস এর, সেখানে দেখছিলাম আমাদের বেকারত্ব গিয়ে দাঁড়িয়েছে 4.66%, যেটা গত বছরের তুলনায় মানে এর আগের বছরের তুলনায় 1% বেশি। গত 8 বছরে শিক্ষিত বেকার দ্বিগুণ হয়েছে। সেই বাস্তবতায় কর্মসংস্থানের ব্যবস্থার চেয়ে কি এই আত্মরক্ষামূলক প্রশিক্ষণটা জরুরি? একেবারেই না। আমাদের বর্তমানে যে যুব সম্প্রদায় রয়েছে, এর ভিতরে বিশেষ করে যে শিক্ষিত যুব সংখ্যা আছে, তাদের ভিতরে আমাদের অ্যা যাদের চাকরি নাই, কোনো ফলপ্রসূ কোনো কাজে তারা জড়িত না, এই পরিসংখ্যানটা অনেক বেশি। কাজেই প্রধান দায়িত্ব হচ্ছে তাদের কর্মসংস্থান করা বা বাংলাদেশের যুবকদের কর্মসংস্থান করা। এখানে এ ধরনের নতুন কোনো অ্যাডভেঞ্চারাস কোনো আইডিয়া নিয়ে কাজ করার কোনো অগ্রগতি হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করছি না। আমি মনে করছি যে আমাদের যে দৃষ্টি সেটা ওইসব জায়গাতে দেওয়া দরকার, যেখানে যুব উন্নয়ন হতে পারে। বাংলাদেশে তো একটা বিএনসিসি আছে, ন্যাশনাল ক্যাডেট কোর। সেইখানেও তো এই ধরনের প্রশিক্ষণ দেয়া হয়। তারা কিছু, কিছু ক্যাম্পিংয়ে লাইভ অ্যামুনিশন ট্রেনিংও তারা পান, এবং এই ন্যাশনাল ক্যাডেট কোর থাকার পরও আলাদা করে আবার রিজার্ভ ফোর্স তৈরি করার ইনিশিয়েটিভ কেন নিতে হয় বলে আপনার মনে হয়? কারণ ন্যাশনাল ক্যাডেট কোরে যে তরুণ-তরুণীরা একদম কিশোর বয়স থেকে প্রশিক্ষণ পেয়ে আসছেন, তারা কি আসলে বাংলাদেশের নিয়ম অনুযায়ী তারা কি কখনো রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করতে পারে? তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়, তবে তাদেরকে রিজার্ভ ফোর্সে অন্তর্ভুক্ত করার নীতিমালা এখনো প্রণয়ন করা হয় নাই। এছাড়া আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের যারা সশস্ত্র বাহিনীতে কাজ করে, তারা কিন্তু এখান থেকে অবসর নেওয়ার পরে তারা একটা সময়সীমার ভিতরে তারা বাংলাদেশের রিজার্ভে হিসেবে অন্তর্ভুক্ত থাকে, যেটা আইনি ভিত্তি আছে। কাজে সেখানে আমাদের বিপুল সংখ্যক রিজার্ভিস্ট আছে। এছাড়া আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের যে প্যারামিলিটারি ফোর্সেসগুলো আছে, সেখানে কিন্তু আমাদের বিপুল সংখ্যক জনবল, প্রশিক্ষিত জনবল আছে। আমরা বলতে পারি যে বাংলাদেশের যে আনসার ভিডিপি বাহিনীটা আছে, সেটা বলতে গেলে সমগ্র বিশ্বের ভিতরে বড় প্যারামিলিটারি ফোর্সের একটা হবে, কারণ সেখানে আমাদের ৬০ লক্ষ জনবল, প্রশিক্ষিত জনবল আছে, যারা চিহ্নিত, প্রশিক্ষিত। তারা সবসময় অ্যাক্টিভ রোলে থাকে না, এটা কিছুটা অর্থনৈতিক কারণে। বাট যখনই প্রয়োজন হয়, যেমন ধরুন এখন নির্বাচনের সময় প্রয়োজন হবে, তখন তাদেরকে ডাকা হবে। অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় তাদেরকে ডাকা হয়। তারা প্রশিক্ষিত জনবল, তারা প্রশিক্ষণ নিয়ে আবার গ্রামে চলে যায়, দেশে চলে যায়। সেখান থেকে যখন প্রয়োজন হয় আনসার বাহিনী তাদেরকে আবার ডেকে নিয়ে আসে। কাজে সেখানে আমাদের একটা বড় একটা জনগোষ্ঠী আছে, জনবল আছে যারা প্রশিক্ষিত। এছাড়া আমাদের বিজিবি আছে। এছাড়া আমাদের যে অবসরপ্রাপ্ত সেনা আ আ কর্মচারী যারা আছে, যারা অবসর নেওয়ার ৫ বছর পর্যন্ত তারা একটা রিজার্ভ লিস্টে থেকে যায়। কাজে এই মুহূর্তে যে আমাদের খুব তড়িৎ গতিতে আমাদের কোনো রিজার্ভ ক্রিয়েট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। স্যার, একটু যদি প্রশ্নটা অন্যভাবে করি, বাংলাদেশের এই মুহূর্তের যা বাস্তবতা, হ্যাঁ, বাংলাদেশের ৫ই আগস্ট পরবর্তী বাস্তবতার কারণে ল এনফোর্সমেন্ট নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর কার্যক্রম নিয়ে আগের মতো আ বা মানে তাদের পূর্ণাঙ্গ দায়িত্ব তারা পালন করতে পারছে না, সেটা নিয়ে এক ধরনের শঙ্কা আছে। কিন্তু তারপরেও এমন অবস্থা কি বাংলাদেশ আছে যে আপনি সিভিলিয়ানদের মধ্যে থেকে ট্রেনিং দিয়ে তাদেরকে রিজার্ভ ফোর্স হিসেবে তৈরি করতে হবে ভবিষ্যতের কোনো সংখ্যার জন্য? এমনকি উপদেষ্টা আসিফ মাহমুদ সাদিক ভুঁইয়া তিনি ভৌগোলিক অবস্থানের কথাও বলেছেন যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে কোনো সময় একটা ক্রাইসিস তৈরি হতে পারে। আপনার কি মনে হয় সেই ধরনের ক্রাইসিসের সংখ্যা দেখেন আপনি? না, আমি এই ধরনের সমস্যা দেখি না। বাট আরেকটা হচ্ছে যে এ ধরনের প্রশিক্ষণের যেটা উনি যে কথাটা বলেছেন, সেটা উনি বলেছেন কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করার সাহায্যের জন্যে। এখানে কিন্তু আভ্যন্তরীণ কোনো আইন শৃঙ্খলার ব্যাপারে তারা কাজ করবে বলে এ ধরনের উদ্দেশ্যে এটা করা হচ্ছে বলে উনি উল্লেখ করেন নাই। কাজেই আমাদের প্রতিরক্ষাকে সংহত করার জন্যে বা আরও সাহায্য করার জন্যে যে আমাদের এই মুহূর্তে কোনো বড় প্রয়োজন আছে, সেটা আমি দেখছি না। আমি তো বললাম যে যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের কাছে যে সংখ্যক জনবল আছে, যারা প্রশিক্ষিত এবং রিজার্ভে আছে, সেখান থেকে তো আমাদের ডাকার প্রয়োজন হয় নাই। তারপরেও আবার যদি প্রয়োজন হয়, সেখানে এই মুহূর্তে কোনো প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। তবে যদি কোনো সময় জাতীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আমাদের এখানে জাতীয় সার্ভিস আমরা প্রচলন করব, সেটা একটা ভিন্ন ব্যাপার, সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। কিন্তু একটি মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে
যার এখতিয়ারের ভিতরে দায়িত্ব পড়ে না, সেভাবে একটা উদ্যোগ নেওয়াটা স্বচ্ছতার অভাব আছে। স্যার আমি একটা শেষ প্রশ্ন করব। আপনি কি আপনার মনে হয় আপনার এই দীর্ঘ সেনা জীবনের অভিজ্ঞতা থেকে যে যে দেশগুলোর কথা আমরা বলছিলাম শুরুতে সেই দেশগুলোর সিভিলিয়ানদের যে বেসিক ট্রেনিংটা দেওয়া হয় বাংলাদেশেরও এরকমই কিছু একটা ভাবা উচিত আ ভবিষ্যতে সরকারের কিংবা এই সরকারের হলেও মানে একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কি তার নাগরিকদের নিয়ে এরকম কোনো ভাবনা ভাবতে পারে? এটা তথ্যগতভাবে ভালো ভালো উদ্যোগ যদি জাতীয়ভাবে করা হয়। তবে এটা খুবই ব্যয়বহুল একটা ব্যাপার। কাজেই এটাকে প্রশিক্ষণ দেওয়াটাই শুধু নয়, প্রশিক্ষণ দেওয়ার পরে যদি যখন কোনো প্রয়োজনে তাকে ডাকা হবে, তার জন্যে সে অস্ত্রটাও তৈরি থাকতে হবে। সে তো এসে প্রশিক্ষণ পাওয়ার পরে তাকে যদি আবার রিজার্ভ থেকে ডাকা হয়, সে তো লাঠি দিয়ে যুদ্ধ করবে না। কাজেই তার জন্যে যে সরঞ্জাম, যে হাতিয়ার ইত্যাদি রাখার প্রয়োজন হয়, সবকিছু মিলে প্লাস প্রশিক্ষণ দেওয়ার যে খরচ, এটা জাতীয় জীবনে একটা খুবই ব্যয়বহুল ব্যাপার। এটা অনেক রাষ্ট্র করে, তারা হয়তো করার মতো অর্থনৈতিক সক্ষমতা আছে। আমাদের সার্বিকভাবে পুরা দেশে এই জাতীয় সার্ভিস প্রচলন করার অর্থনৈতিক সক্ষমতা এই মুহূর্তে আমরা করতে পারবো কিনা সেটা আমাদের দেখতে হবে। তবে নীতিগতভাবে যদি সিদ্ধান্ত না হয়, সেটার জন্য সম্পূর্ণভাবে পরিকল্পনা ভিন্নভাবে বিশদভাবে করতে হবে এবং এটা করার জন্যে জাতীয়ভাবে এটার ব্যাপারে আলাপ আলোচনা পর্যালোচনা করে তারপরে সংসদে পাশ করে তারপরে এই ধরনের নীতিমালা নেওয়া যেতে পারে, তাছাড়া না। মেজর জেনারেল মনিরুজ্জামান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে নিউজ অ্যান্ড নয়েজে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমরা এই ধরনের নিরাপত্তা ইস্যুতে আপনার সাথে আবার একদিন বিস্তারিত আলাপ করব। কথা বলছিলাম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনম মনিরুজ্জামানের সাথে। আমরা যে বিষয়ে এতক্ষণ আলাপ করলাম, আপনি কি মনে করেন যে বাংলাদেশের হাল রাজনৈতিক বাস্তবতায় এই ধরনের উদ্যোগ নেওয়া সমীচীন যে একদল তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে যারা ভবিষ্যতে রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করবে গণপ্রতিরোধ কিংবা সার্বভৌমত্বের বিবেচনায়? আপনাদের মন্তব্যগুলো আমাদের জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে। আমরা চাই কথা চলুক।